বিএনপি সরকারকে জড়িয়ে হাসনাত আব্দুল্লাহর একটি আপত্তিকর মন্তব্য ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ফটোকার্ডটি ভাইরাল হলে লক্ষাধিক মানুষ প্রতিক্রিয়াও জানায়। এমন মন্তব্য কমেন্ট সেকশনে যখন তীব্র সমালোচনা শুরু হয়, তখন দেখা যায় ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া। হাসনাত এমন কোনো মন্তব্য করেননি। ওদিকে ইসরায়েলের বিরুদ্ধে তুরস্কের একটি হুমকির দাবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বেশ কিছু গণমাধ্যমেও। বহু মানুষ যখন বিভ্রান্ত হচ্ছেন, তখন দেখা যায় এই দাবিটিও মিথ্যা। তুরস্ক সরকার এমন কোনো হুমকির দাবি অস্বীকার করেছেন। শুধু তাই না, ডক্টর মোহাম্মদ ইউনূসের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটিও সম্পূর্ণ গুজব। চলুন দর্শক, কিছু ফ্যাক্ট চেক দেখে নিচ্ছি। প্রায় সবকটা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকারকে উদ্দেশ্য করে হাসনাত আব্দুল্লাহর একটি আপত্তিকর মন্তব্য ছড়িয়ে পড়ে। মুহূর্তেই তৈরি হয় উত্তেজনা, শুরু হয় তীব্র সমালোচনা, লক্ষাধিক মানুষ প্রতিক্রিয়াও জানায়। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় হাসনাত এমন কোনো বক্তব্য দেননি। গণমাধ্যম বা নির্ভরযোগ্য কোনো উৎসে এ সংক্রান্ত কোনো তথ্যও পাওয়া যায়নি। কোনো তথ্য প্রমাণ ছাড়াই দাবিটি ছড়ানো হয়। ওদিকে ইসরায়েলের বিরুদ্ধে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সামরিক পদক্ষেপের হুমকির দাবিতে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে একটি বক্তব্য প্রচার করা হয়। কিন্তু ফ্যাক্ট চেক করে দেখা যায় এটি সাম্প্রতিক নয়, বরং 2024 সালে জুলাইয়ের পুরনো বক্তব্য। তুরস্ক সরকারও এমন সাম্প্রতিক হুমকির দাবি অস্বীকার করেছে। সংশ্লিষ্ট সম্মেলনের ভাষণেও এমন কোনো বক্তব্য পাওয়া যায়নি। আবার তামিম ইকবাল ও জেনজিকে নিয়ে মাশরাফি বিন মুর্তজার মন্তব্যের দাবিতে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে ফেসবুক সহ প্রায় সবকটা সামাজিক মাধ্যমে। তবে যাচাই করে দেখা যায় তিনি এমন কোনো মন্তব্য করেননি। দাবিটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট। গুজব এখানেই শেষ নয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের বাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে এমন দাবিতে সামাজিক মাধ্যমে একটি ছবি প্রচারিত হলেও দাবিটি সম্পূর্ণ ভুয়া। ছবিটি আসল নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে। গুগলের বিশেষ শনাক্তকরণ প্রযুক্তির বিশ্লেষণে এটি এআই নির্মিত কন্টেন্ট হিসেবে নিশ্চিত হয়। পাশাপাশি গণমাধ্যম বা নির্ভরযোগ্য কোনো সূত্রে এমন ঘটনার সত্যতা মেলেনি। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে ছড়ানো হচ্ছে নানা গুজব। গুজব ছড়াতে ব্যবহার করা হচ্ছে নানা অভিনব কৌশল। এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতনতার পাশাপাশি সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। শায়ক দাস, ৭১। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখে নিলাম। ইতিমধ্যেই জানিয়েছি আজ আমাদের সাথে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক সৌরভ হোসেন। যুক্ত হচ্ছে তার সাথে। জনাব সৌরভ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আয়োজনে। প্রথমে যে বিষয়টি নিয়ে আসলে আলাপটি তুলতেই চাই, সেটা হচ্ছে আপনি প্রতিবেদনটি দেখছিলাম। আমাদের প্রতিবেদনের প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমরা এখন পর্যন্ত অবস্থানগুলো দেখি, বিএনপি সরকারকে জড়িয়ে হাসনাত আব্দুল্লাহর একটি আপত্তিকর মন্তব্য ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এটি নিয়ে যখন ব্যাপক বিভ্রান্তি তৈরি হচ্ছে, অবশেষে জানা গেল সেটি সত্য নয়, ভুয়া। এছাড়াও আমরা সাম্প্রতিক সময়ে জ্বালানি তেল, আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে নানা ধরনের অপতথ্য এবং গুজবগুলো দেখছি। সামাজিক যোগাযোগ মাধ্যম যখন দ্রুত সংবাদ ছড়ানোর ক্ষেত্রে বা সেখানে যখন সংবাদের প্রতিযোগিতা বাড়ছে, তখন আমরা দেখি মূল সংবাদ মাধ্যমের ডিজাইন এবং লোগোগুলোকে ব্যবহার করে এই ধরনের অপতথ্য বা গুজবগুলো ছড়ানো হচ্ছে। আপনার অভিজ্ঞতায় জানতে চাই, কি মনে করেন, এতে কি আসলে আসল সংবাদ মাধ্যম বা পরিচিত সংবাদ মাধ্যমগুলোর উপর থেকে কি সাধারণ মানুষের ভরসা কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় না? অপতথ্য বা গুজব মানে এটার সাথে তো তথ্যের কোনো সম্পর্ক নেই। এখন এই অপতথ্য কোনটি, মানে আমরা মূলধারার যে সংবাদ মাধ্যম, আর সেটি ইলেকট্রনিক মিডিয়া হোক বা সংবাদপত্র হোক, এমনকি পোর্টাল, তার তো একটা আপনার যাচাই বাছাই করা হয় যে তথ্য সঠিক কিনা। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তো সেটি করা হয় না, এবং করার কোনো লোকও নেই, করার কোনো ব্যবস্থাও নেই নিখুঁত যে এটি রোধ করতে পারবে। সুতরাং যে কারো মনে হলো সেটি কখনো রাষ্ট্রীয় সংস্থার পক্ষ থেকেও করা হয়, আবার কখনো ব্যক্তি, দল, বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমেও করা হয়। এখানে যে তথ্যগুলো দেখালেন সেটি তো ফেক তথ্য, অর্থাৎ বানানো গুজব। এর মধ্যে দিয়ে উদ্দেশ্য একটাই, যে সমাজে এক ধরনের
অস্থির পরিবেশ তৈরি করা এবং বিদ্বেষ ছড়ানো এবং কারো প্রতি কাউকে খেপিয়ে দেওয়া। আরেকটি হচ্ছে যে নিজের উদ্দেশ্য চারিতার্থ করা, অর্থাৎ কাউকে যদি তার পছন্দ না হয় তাকে তাকে কিভাবে হেয় করা যায় সামাজিকভাবে, কিভাবে তার যে তার বিরুদ্ধে অপবাদ ছড়িয়ে এক ধরনের তাকে অসম্মান করা, অমর্যাদা করা। এমনকি এর চেয়ে ভয়াবহ যে এটি এ ধরনের অনেক হলো যে দুর্ঘটনা ঘটেনি এবং সেটি নিয়ে একটা হইচই হয়ে যায়। আবার অনেক সময় সরকারি কোনো সংস্থাও এটি করে থাকে। যেমন আমরা দেখেছি যখন গণ অভ্যুত্থান চলছিল তখন যারা ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগ সরকারের এক সময় তো ইন্টারনেট বন্ধ করে দেবে যাতে তথ্য মানে বিনিময় না হয়। আবার এই সুযোগে এক ধরনের গুজব ছড়িয়ে দেওয়া হলো। আবার এখন যে ঘটনাগুলো উল্লেখ করলেন এর বাইরেও অনেক আছে। তাহলে সামাজিক যোগাযোগ সৌরভ হোসেন, মাধ্যমে আমরা একটা- সাম্প্রতিক সময় যে ধরনের অপতথ্য এবং গুজবগুলোকে দেখছি খুবই পরিকল্পিতভাবে ছড়ানো হয়, এমনভাবে ছড়ানো হচ্ছে যাতে কোনো একটি নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্যই এই অপতথ্যগুলোকে পুরো সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এবং আমরা দেখেছি এক একটা ভুয়া তথ্য হাজার হাজার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই সাথে একইভাবে ছড়ানো হচ্ছে এবং একটি উদ্দেশ্য নিয়ে তারা আগাচ্ছে। যখন গুজব যারা ছড়ায় তারাই যখন এখন পরিকল্পিতভাবে কারা? এগোচ্ছে। এটা বিভিন্ন মহল, মানে একে যাকে তার প্রতিপক্ষ মনে করে তার বিরুদ্ধে এটি ছড়ানো হচ্ছে। এটা আদর্শগত কারণে, ধর্মীয় কারণে, রাজনৈতিক কারণে, এমনকি রাষ্ট্রীয় কারণেও। যে আমরা দেখেছি যে এক দেশ আর এক দেশের বিরুদ্ধে নানা রকম প্রচার করে থাকে। আবার আপনি যে তথ্য বললেন, আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য, একটি ছবি বেশ ছড়িয়ে পড়েছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি এখন দিল্লিতে আছেন, তিনি খুবই গুরুতর অসুস্থ এবং তাকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হাসপাতালে চিকিৎসা নেওয়া হচ্ছে। কিন্তু এটা এই তথ্য এই তথ্য তো সত্য নয়, মানে এটি তো পরবর্তীকালে জানা গেল এটি সত্য নয়। এরকম অনেক তথ্য, মানে এটি কারা প্রচার করেছে? নিশ্চয়ই তাদের যে রাজনৈতিক প্রতিপক্ষ অথবা ব্যক্তিগতভাবে হতে পারে। এবং অনেকগুলো তথ্য আমরা দেখি, অনেকগুলো অপতথ্য দেখি এবং রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়, ধর্মীয় উদ্দেশ্যে করা হয়। আমরা তো দেখি যে এবং সাম্প্রতিক সময়ে এটি বাণিজ্যিক কাউকে উদ্দেশ্যেও করা হয়। অনেক সময় আমরা কিন্তু দেখেছি যে বাণিজ্যিক এখন উদ্দেশ্যেও করা হয়। অপতথ্য আবার ছড়ানোর আবার জন্য এখানে নির্দিষ্ট মূলধারার কিছু গণমাধ্যম সেই সামাজিক যোগাযোগ মাধ্যমকে সূত্র ধরে সেটিও প্রচার করছে কোনো গণমাধ্যম, যদিও সব গণমাধ্যম নয়। এবং সেখানে সতর্ক থাকা উচিত এবং সেটি বিশেষ করে রিল এবং কার্ডের মাধ্যমে যেসব ছড়ানো হচ্ছে মোহাম্মদ সৌরভ হোসেন, আপনার সাথে আমরা এই আলোচনাটি চালিয়ে যাব। আপনি আমাদের সাথেই থাকুন, বিরতির পর আপনার সাথে আমরা ফিরব। সৌরভ হোসেন, আপনাকে এই পর্যায়ে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। এই পর্যায়ে যে প্রশ্নটি রাখতে চাই, এর আগে একবার আপনি বলেছিলেন যে বাংলাদেশের দায়িত্বশীল পাঠক বা ব্যবহারকারী তৈরির অভাব রয়েছে। সাধারণ মানুষ যাতে এই যে ভুয়া খবর যাতে চিনে শেয়ার করা থেকে বিরত থাকে, এই ধরনের যদি সচেতনতা আমরা তৈরি করতে চাই, তাহলে এই সময় আপনি কি মনে করেন, কি ধরনের পদক্ষেপ দরকার? একটা হচ্ছে মিডিয়া লিটারেসি বলে একটা কথা আছে, অর্থাৎ সংবাদ মাধ্যম অন্যান্য ক্ষেত্রে সত্য মিথ্যা জানার জন্য যেভাবে এটা যাচাই করার প্রয়োজন বা পাঠককে বা দর্শককে ওভাবে নিজেকে তৈরি করা প্রয়োজন, আর সেটি আমার মনে হয় প্রাতিষ্ঠানিকভাবে করা উচিত, রাষ্ট্রীয়ভাবে করা উচিত। জনসচেতনামূলক প্রচার চালানো উচিত এবং সত্য তথ্য দিয়েই কিন্তু অসত্য তথ্য বা অপতথ্য খণ্ডন করা যায়। এবং সেটা অনেক ক্ষেত্রে কিন্তু হচ্ছেও, একেবারে হচ্ছে না। যেমন মূলধারার সংবাদ মাধ্যমে যখন কোনো খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব খবর ছড়ানো হয়, সেটি যখন খুবই আগ্রহ উদ্দীপক খবর, খুবই আকর্ষণীয় খবর,
অর্থাৎ অপতথ্য, সেটা যখন মূলধারার সংবাদ মাধ্যমে দেখে না, টেলিভিশন, পোর্টাল অথবা সংবাদপত্রে, তখন কিন্তু পাঠকের মধ্যে একটা নিজেই চিন্তা করে যে এটি সত্য কিনা। তখন নানাভাবে ব্যক্তিগতভাবেও জানতে চান, এবং আপনি দেখেছেন যারা এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন তাদের মধ্যে এই প্রশ্নটি আছে। এর মধ্যে এটি যখন বারবার হয় যে অপতথ্যের পরিমাণ বেশি, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি তো একটা অনাস্থা তৈরি হবে এবং হওয়া উচিত। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে মূলধারার সংবাদ মাধ্যমকে সব তথ্য যাতে প্রকাশ করে, আর রাষ্ট্রীয়ভাবে যেটা করা উচিত, অর্থাৎ কোনো তথ্য চেপে না রাখা। এখন ধরুন এই যে আজকে ধরুন যদি কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে বললো যে বাংলাদেশে আগামী 2 মাসে এত লাখ লিটার তেলের ঘাটতি আছে। এখন এটি সত্য কি মিথ্যা, এটা তো সাধারণ নাগরিক বুঝবে না। আর সেক্ষেত্রে রাষ্ট্রের পক্ষ থেকে, অর্থাৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রকৃত তথ্যটা জানানো যে, তাহলে সেক্ষেত্রে সোহরাব হোসেন, সাধারণ পাঠক হয়তো এই বিষয়ে উনি জানবেন না, কিন্তু কোথা থেকে এই তথ্যটি সত্য না মিথ্যা সেটি যাচাই করা যায়, অন্তত সেটিও তো একজন সাধারণ পাঠকের জানা উচিত, কি মনে করেন? না, সেটাই তো সূত্র কোথায়, উৎস কোথায়, কারা করছে, সেটাও একটি বিষয়। আমরা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বাহিনীর নাম শুনি, বিভিন্ন গ্রুপের নাম শুনি, যে গ্রুপ ইচ্ছাকৃতভাবেই অপপ্রচারমূলক তথ্য প্রচার করে, গুজব ছড়িয়ে দেয়, এবং এটি ধরেন নির্বাচনকে সামনে রেখে, এটি কোনো বড় ঘটনাকে সামনে রেখে এ ধরনের ঘটনা ঘটে। তখন আমি মনে করি রাষ্ট্রের পক্ষ থেকে, মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রকৃত তথ্যটা জানানো। এখন অনেক সময় এক্ষেত্রে আমরা অবহেলা করি বা আমরা অবজ্ঞা করি যে এটি তথ্যটা জানাই না। আমি মনে হয় যে তথ্যটা জানানো, সঠিক তথ্যটা জানানোর মাধ্যমেই কিন্তু আমরা এই যে কোনটি গুজব কোনটি অপতথ্য সেটি বলতে পারি। আরেকটি এর পাশাপাশি আছে ভুল তথ্য। সেটি অনেক সময় কিন্তু অজ্ঞাতেও হতে পারে, না জেনে হতে পারে, অথবা যে সূত্র থেকে তথ্যটা নেওয়া হচ্ছে সেই সূত্র হয়তো ভুল তথ্য দিতে পারে। এই কারণে মূলধারার সংবাদ মাধ্যমে অনেক সময় দেখবেন যে আবার প্রতিবাদ ছাপা হয়, বা এটি সংবাদ পত্রিকায় অহরহ ছাপা হয়, কিন্তু টেলিভিশনে এটি দেওয়ার সুযোগ খুব কম। তাহলে মোটা থেকে বলা যেতে পারে আসলে এই পরিস্থিতি নিয়ে এখন আসলে পরিকল্পিতভাবে এগোতেই হবে, এবং গণমাধ্যম এবং ফ্যাক্ট চেকিং যেসব প্রতিষ্ঠান রয়েছে এবং একই সাথে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও একই সাথে কাজ করতে হবে, যাতে সাধারণ মানুষের কাছে যথাসম্ভব সত্য এবং সঠিক তথ্য যত তাড়াতাড়ি পৌঁছানো যায়। ধন্যবাদ মোহাম্মদ সোহরাব হোসেন, আজকের সময়টুকু দেওয়ার জন্য। বেশ কিছু মতামত আপনার কাছে আমরা আজ পেলাম, ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন সিনিয়র সাংবাদিক সোহরাব হোসেন। কথা বলছিলাম বেশ কিছু ফ্যাক্ট চেক নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে 71-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটি একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন frs.71tv@gmail.com, অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন, আর থাকুন 71-এর সাথে।